রাশিয়া ইউক্রেন ও ইরান ইসরায়েল সংঘাত সহ বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এতে একদিকে যুদ্ধের খরচ তুলনামূলকভাবে কমে আসছে, অন্যদিকে আমূল পরিবর্তন ঘটছে যুদ্ধের কৌশল ও গতিপথে। ফলে সামরিক শক্তিগুলোর কাছে ড্রোন প্রযুক্তির গুরুত্ব দিন দিন আরো বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, বর্তমানে বিশ্বের অধিকাংশ সক্রিয় সংঘাতে ড্রোন একটি প্রধান অস্ত্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এখন যুদ্ধে মোট হতাহতের প্রায় 70 থেকে 80% ঘটছে ড্রোন হামলার কারণে। ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়ায় নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও ভাবতে হচ্ছে সরকারগুলোকে। মানব ইতিহাসে যুদ্ধ সবসময়ই নির্মম বাস্তবতা হিসেবে উপস্থিত। তবে 2025 সালে এসে যুদ্ধের ধরন বদলে গেছে। যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক, কামান কিংবা সম্মুখ সমরের সেনা অভিযানে সীমাবদ্ধ নেই। ইউক্রেন রাশিয়ার সংঘাত স্পষ্ট করে দিয়েছে, আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী অস্ত্র হয়ে উঠেছে ড্রোন। ড্রোন বিশেষজ্ঞ বেঞ্জামিন ওর্ক বলেন, ড্রোন যুদ্ধের চেহারা পুরোপুরি বদলে দিয়েছে। এখন প্রায় 5 থেকে 20 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে ড্রোন কিলিং জোন। এই অঞ্চলে কোনো সামরিক যান বা শত্রুপক্ষের ড্রোন ঢুকলেই দ্রুত শনাক্ত করে ধ্বংস করা সম্ভব। ইউক্রেনের ফ্রন্টলাইনে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ছোট, তুলনামূলক সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর এফপিভি ড্রোন। চলমান যুদ্ধে হতাহতের বড় একটি অংশই হচ্ছে এসব ড্রোনের আঘাতে। ওলগ আরো বলেন, ড্রোনের কারণে যুদ্ধের ব্যয় নাটকীয়ভাবে কমে গেছে। মাত্র কয়েকশো ডলারের ড্রোন ব্যবহার করে ধ্বংস করা হচ্ছে মিলিয়ন ডলার দামের ট্যাঙ্ক, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং অবকাঠামো। ড্রোন যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষও এর বড় ভুক্তভোগী। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে প্রতিনিয়ত বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। অনেক মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় জার্মানি, বেলজিয়াম ও ডেনমার্ক সহ কয়েকটি দেশের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ড্রোন হুমকি মোকাবেলায় কিছু দেশ ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাও করছে। একই সঙ্গে যুদ্ধপ্রবণ দেশগুলো প্রযুক্তিগত আধুনিকায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে। রেডিও সিগন্যাল জ্যামিং এড়াতে ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার শুরু হয়েছে, যা ইউক্রেনের সরবরাহ লাইন ধ্বংসে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ড্রোনের ব্যবহার এখন শুধু আকাশেই সীমাবদ্ধ নয়, পানির নিচেও ড্রোন ব্যবহৃত হচ্ছে সাবমেরিন নজরদারি, মাইন শনাক্তকরণ এবং গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল ও পাইপ লাইন সুরক্ষায়। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে ড্রোন যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ড্রোন পাইলট ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত ও আঘাত হানতে সক্ষম হবে। তাদের মতে আগামী দিনের যুদ্ধক্ষেত্রে এআই ড্রোনই হয়ে উঠতে পারে প্রধান শক্তি। চীন অস্বাভাবিক দ্রুতগতিতে সামরিক শক্তি বৃদ্ধি করছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন। সংস্থাটির এক খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, চীনের 3টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা সাইলো ফিল্ডে ইতোমধ্যে শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পেন্টাগনের ওই নথিতে বেজিং এর ক্রমবর্ধমান সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় চীন অনেক দ্রুত গতিতে তার অস্ত্র ভান্ডার আধুনিকায়ন করছে। তবে পেন্টাগনের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে বেইজিং। চীনা কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের প্রতিবেদন আন্তর্জাতিক অঙ্গনে চীনকে হেয় প্রতিপন্ন করা এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার পরিকল্পনার কথা জানান। কিন্তু পেন্টাগনের খসড়া রিপোর্টে বলা হয়েছে, অস্ত্র নিয়ন্ত্রণ বা নিরস্ত্রীকরণ বিষয়ে চীনের পক্ষ থেকে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বিশেষ করে মঙ্গোলীয় সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত সাইলো ঘাঁটিগুলোতে অত্যাধুনিক DF-31 ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, 2024 সাল পর্যন্ত চীনের হাতে আনুমানিক 600টি পারমাণবিক ওয়ারহেড থাকলেও 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000-এ পৌঁছাতে পারে। যদিও চীন বরাবরই দাবি করে আসছে, তারা আত্মরক্ষামূলক পারমাণবিক নীতি অনুসরণ করে এবং আগে কখনো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। এছাড়া খসড়া প্রতিবেদনে তাইওয়ান ইস্যু নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে। পেন্টাগনের মতে, চীন 2027 সালের মধ্যে তাইওয়ানে সামরিক
অভিযানের মাধ্যমে বিজয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই খসড়া রিপোর্ট প্রকাশের পর ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তোষাখানা দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দেওয়ার পর পাকিস্তানের রাজনীতি নতুন করে গভীর সংকটে পড়েছে। কারাগার থেকে ইমরান খান সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ঘোষণার পর প্রশ্ন উঠেছে, এই আন্দোলন কি দেশকে অচল করে দেবে নাকি এটি পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার আরেকটি অধ্যায় হিসেবে থেকে যাবে? আদিয়ালা কারাগারে বসা বিশেষ আদালতের রায়ের পর পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই একে সরাসরি রাজনৈতিক প্রতিশোধ হিসেবে আখ্যা দেয়। দলের শীর্ষ নেতারা জানান, ইমরান খান স্পষ্ট করে বলেছেন তিনি কোনো সমঝোতায় যাবেন না এবং নিজের অবস্থানে অটল থাকবেন। একই সঙ্গে তিনি সমর্থকদের রাস্তায় নামার জন্য মানসিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন। এই আহ্বানকে কেন্দ্র করে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোর সহ বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই পরিস্থিতির পেছনে শুধু আদালতের রায় নয়, বরং পাকিস্তানের শক্তিশালী সামরিক নেতৃত্বের সঙ্গে ইমরান খানের দীর্ঘদিনের দ্বন্দ্বও বড় ভূমিকা রাখছে। বিশেষ করে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওসিম মুনিরের সঙ্গে ইমরানের সম্পর্ক প্রকাশ্যে সংঘাতের রূপ নিয়েছে। ইমরান খান একাধিকবার অভিযোগ করেছেন তার সরকার পতন, গ্রেফতার এবং একের পর এক মামলার পেছনে অদৃশ্য শক্তি কাজ করছে। সাম্প্রতিক রায়ের পরও তিনি পরোক্ষভাবে সেনা নেতৃত্বকে ইঙ্গিত করে বলেছেন পাকিস্তান এখন একটি ব্যক্তির অধীনে বন্দী রাষ্ট্রে পরিণত হয়েছে। অন্যদিকে সেনাবাহিনী ও সরকার বারবার দাবি করছে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করছে না এবং আইন তার নিজস্ব গতিতেই চলছে। সেনাপ্রধান ওসিম মুনিরের ঘনিষ্ঠ মহল থেকেও বলা হচ্ছে সেনাবাহিনী রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থানে থাকবে। ফলে ইমরান ওসিম মুনির দ্বন্দ্ব এখন কেবল ব্যক্তিগত বা রাজনৈতিক মতবিরোধ নয়, বরং পাকিস্তানের ক্ষমতার ভারসাম্য নিয়ে একটি বড় প্রশ্নে পরিণত হয়েছে। ইমরান খানের সমর্থকদের কাছে তিনি এখন রাজনৈতিক নিপীড়নের প্রতীক। অন্যদিকে সরকার ও সামরিক নেতৃত্বের চোখে তিনি এমন এক রাজনীতিক যার আন্দোলন রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। এই দুই অবস্থানের সংঘর্ষই দেশের রাজনীতিকে চরমভাবে মেরুকৃত করেছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে পিটিআই এর আন্দোলন বড় জনসমর্থন পেলেও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তা দীর্ঘ সময় ধরে দেশ অচল রাখতে পারেনি। বিশ্লেষকদের মতে স্বল্প মেয়াদে পাকিস্তান পুরোপুরি অচল হয়ে পড়ার সম্ভাবনা কম। তবে চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক চাপের মধ্যে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘ হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। বিশেষ করে বেসামরিক রাজনীতি ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সংকট বাড়তে থাকলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। পাকিস্তানের রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। একদিকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী আন্দোলনের ডাক দিচ্ছেন, অন্যদিকে সরকার ও সেনা নেতৃত্ব কঠোর নিয়ন্ত্রণে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ইমরান খান ও সেনাপ্রধান ওসিম মুনিরের দ্বন্দ্ব এই সংকটকে আরো তীব্র করে তুলেছে।